ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেইর বাসা। তার বাসায় আক্রমণের আগের এবং আক্রমণের পরের ছবি শেয়ার করেছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। তবে এই আক্রমণের সময় তিনি তার বাসভবনে ছিলেন কিনা সে ব্যাপারে যথেষ্ট ধোঁয়াশা আছে। এর বাইরেও তার বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা যে তিনি নিহত হয়েছেন, তার কোনো খবর নেই, তিনি আসলে কোথায় আছেন, ইসরায়েলের আক্রমণে তিনি আহত হয়েছেন, এরকম বিভিন্ন ধরনের খবর। অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেই এখন কোথায় আছেন এটা নিয়ে ধোঁয়াশা চলছে। কিছু কিছু গণমাধ্যম, ইসরায়েলের কিছু গণমাধ্যম দাবি করছে যে তিনি একেবারে আক্রমণের প্রথম মুহূর্তেই নিহত হয়েছেন, যে কারণে ইরান এত ব্যাপকভাবে এবং এত বেপরোয়া হয়ে বিভিন্ন দেশে আক্রমণ চালাচ্ছে। আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তার কাছে যতটুকু তথ্য আছে, তার কথা অনুযায়ী, যে আমার কাছে যে পরিমাণ তথ্য আছে তাতে আমি জানি যে তিনি জীবিত আছেন এবং একই সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও জীবিত আছেন। তো এর মানে হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেও নিশ্চিত না যে তিনি একেবারে 100% নিশ্চিত। তার কথা হচ্ছে আমার কাছে যতটুকু তথ্য আছে তাতে আমি জানি যে তিনি জীবিত আছেন এবং ইরানের রাষ্ট্রপতিও জীবিত আছেন, এরকম কথা। তো এখানে একটা ছোটখাটো একটা সন্দেহ থেকে যায়। আবার ইরানের গণমাধ্যম এখনো পর্যন্ত তার জীবিত থাকা না থাকা নিয়ে কোনো ধরনের মন্তব্যই করে নাই, কোনো ধরনের খবরই প্রকাশ করে নাই। এটা নিয়েও কিন্তু পশ্চিমা গণমাধ্যম ব্যাপক পরিমাণে হচ্ছে ক্রিটিসাইজ করছে যে ইরানের পত্রপত্রিকা, ইরানের গণমাধ্যম যেহেতু এখনো বলছে না সে জীবিত আছে নাকি মারা গেছে, সুতরাং মনে হয় সে মারা গেছে। তো এই ধরনের ঘটনাগুলো, এই ধরনের খবরগুলো পশ্চিমা গণমাধ্যম বিভিন্ন সময় করে। যেমন ধরুন এটা সবচেয়ে বেশি হয় হচ্ছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে। যখন কিছুদিন কিম জং উনকে নিয়ে ওই দেশের পত্রপত্রিকা কোনো ধরনের খবর না করে বা এরা বাইরে থেকে এরকম স্যাটেলাইট ধরে দেখে, আচ্ছা সে এখন কোথায় গেছে, টয়লেটে গেছে, আচ্ছা ঠিক আছে সে এখন কোথায় গেছে, বাইরে যাচ্ছে, এরকম ভাবে তারা যখন তাকে কোথাও খুঁজে না পায় তখন বলে যে হ্যাঁ সে মারা গেছে, কারণ হচ্ছে 1 সপ্তাহ পর্যন্ত তাকে নিয়ে কোনো কথাবার্তা নেই। আবার দেখা গেল যে 1 সপ্তাহ পরে সে কোনো একটা অনুষ্ঠানে আসছে, সেখান থেকে লাইভ ফুটেজ বা ভিডিও দেখানো হচ্ছে, তখন হচ্ছে হ্যাঁ সে জীবিত আছে। মানে সবকিছু নিয়েই হচ্ছে পশ্চিমা গণমাধ্যমের এই ধরনের কিছু ভাইব থাকে যাদেরকে তারা পছন্দ করে না। সুতরাং এই ক্ষেত্রে তাকে নিয়ে ইসরায়েলি পত্রপত্রিকা এবং পশ্চিমা কিছু গণমাধ্যম যে সন্দেহ তৈরি করেছে, এটা নিয়ে ভাইব চলবে আগামী কয়েকদিন, যতক্ষণ পর্যন্ত না ইরান এটা নিয়ে কোনো কথা বলবে। আবার ইরানের দিক থেকে হচ্ছে ভাই এখন আমরা আছি হচ্ছে মানে জ্বালাপোড়া মারামারির মধ্যে, আর এই মুহূর্তে হচ্ছে তুমি কি বললা সেটার বিরুদ্ধে যে আমার বলতে হবে যে হ্যাঁ আমি বেঁচে আছি, দেখো আমি লাইভে আছি। এটা করার তাদের কোনো এই মুহূর্তে কোনো মানে এইরকম লাক্সারি নাই তাদের, এবং তারা করবেও না, স্বাভাবিক। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আসলে কোন পক্ষ। আবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে তারা অনেক সময় দাবি করে যে অমুকে আমরা আঘাত করার কারণে সে আহত হয়েছে অথবা নিহত হয়েছে, এরকম দাবি করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এই দাবিগুলো সঠিক হয়। কিন্তু এই মুহূর্তে এই অবস্থায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে এই ধরনের দাবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাও করে নাই। সুতরাং আমরা একটা ফলাফলে আসতে পারি, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে, ওই যে তার পররাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হয় নাই। এবারে ইরান তার মোক্ষম অস্ত্র ব্যবহার করেছে। মোক্ষম অস্ত্রটা কি? মোক্ষম অস্ত্র হচ্ছে হরমুজ প্রণালী। ইরানের বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছে তারা ওই অঞ্চলে থাকা সব বেসামরিক এবং ব্যবসায়ী যত জাহাজ আছে সব জাহাজকে তারা বার্তা পাঠিয়েছে যে এই হরমুজ প্রণালী বন্ধ, তোমরা এই হরমুজ প্রণালী দিয়ে আর চলাচল করবে না। হরমুজ প্রণালী নিয়ে একটু আলোচনা করার দরকার, ম্যাপ নিয়ে আলোচনা করবো, ম্যাপ দেখে আলোচনা করবো। তার আগে ইরানে ইসরায়েলের হামলা এবং ইসরায়েলের বিরুদ্ধে বা ইসরায়েলের সাথে আরো যত দোসর আছে তাদের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা নিয়ে একটু সর্বশেষ তথ্য দিয়ে রাখি। ইসরায়েলে আজকে সকাল থেকে ইরান হামলা চালিয়েছে, কারণ হচ্ছে এর আগেই ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। তো ইসরায়েল শুরুতে ইরানে হামলা চালিয়ে ইরানের তেহরানে, ইরানের আরো 4-5টা শহরে বিভিন্ন স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে, আমেরিকাও হামলা চালিয়েছে। ইসরায়েল আমেরিকার এই হামলায়, যৌথ হামলায় ইরানে এখনো পর্যন্ত প্রায় 100-র মতো বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের হামলার প্রধান টার্গেট ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, ইরানের রাষ্ট্রপতি, ইরানের গোয়েন্দা প্রধান, ইরানের সেনাপ্রধান, ইরানের বিপ্লবী গার্ডের প্রধান এবং তাদের পরবর্তী অন্যান্য যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা। ইরানে এই আক্রমণে এখনো পর্যন্ত ইরানের কোনো পরমাণু প্রকল্প আঘাতপ্রাপ্ত হয়েছে এরকম কোনো খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলছে যে ইসরায়েল এবং আমেরিকার আক্রমণে এখনো পর্যন্ত ইরানের কোনো পরমাণু সংস্থায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর তারা পায়নি। কিন্তু ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় এবং সামরিক সংস্থায়, সামরিক স্থাপনায় আঘাত এনেছে ইসরায়েল এবং আমেরিকা। সকাল থেকেই ইরানের গণমাধ্যমগুলো বলছে যে ইরানের বিপ্লবী গার্ডের অনেকগুলো স্থাপনায় আমেরিকা ইসরায়েলের আঘাতে সেগুলো ধ্বংস হয়েছে, অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইরানের কিছু গণমাধ্যম বলছে যে তারা জানে না এরকম কিছু সংখ্যা, মানে কিছু সংখ্যক এই বিপ্লবী গার্ডের সদস্য নিহত হয়েছে। ইরানের যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, বিশেষ করে ব্যবসার দিক থেকে, যেমন ধরুন চাবাহার বন্দর, এরকম আরো যত বন্দর আছে, বন্দর আব্বাস সহ, সেগুলোতেও ইসরায়েল এবং আমেরিকা হামলা চালাচ্ছে। ইরানের সরকারি রাষ্ট্রীয় সামরিক ভবনগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। পাল্টা হামলা হিসেবে ইরান ইসরায়েলে আক্রমণ করেছে এবং একই সাথে এই সমস্ত অঞ্চলে আমেরিকার যেসব দেশে ঘাঁটি আছে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, এগুলোতেও হামলা চালিয়েছে ইরান। সবচেয়ে বেশি হামলা চালিয়েছে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে। একটু আগে যে খবর পাওয়া গেছে সেই খবরে বলা হয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের, বিশেষ করে দুবাইয়ের যে বিখ্যাত তাদের কিছু কি বলে, মানে পপুলার যে সমস্ত জায়গা আছে, যেমন সংযুক্ত আরব আমিরাতের এই যে পপুলার জায়গাটা, এটার নাম হচ্ছে পাম জামরাহ। এই পাম জামরাহে আক্রমণ করেছে ইরান। এখানে অনেকগুলো ভবনে আগুন ধরতে দেখা গেছে এবং ধারণা করা হয় যে এগুলো আসলে সামরিক টার্গেট না, কিন্তু সামরিক টার্গেটের বাইরেও ইরান দুবাইয়ে অনেক জায়গায় এরকম খবর আসছে যে দুবাইয়ের সবচেয়ে বিখ্যাত যে বিল্ডিং বা যে ভবন বুর্জ আল খলিফা, সেই বুর্জ আল খলিফার কাছেও ইরানের ড্রোন আক্রমণ করেছে। ইরান একদিকে মিসাইল দিয়ে আক্রমণ করছে, আর একদিকে তার এই যে কামিকাজে ড্রোন বা শাহেদ ড্রোন দিয়েও আক্রমণ করছে। একই সাথে দুবাই, কাতার এবং বাহরাইনে ইরান আজকে সারা দিন ধরে আক্রমণ করেছে। তবে সবচেয়ে বেশি আক্রমণ করেছে কোথায়? অবশ্যই ইসরায়েলে। ইরানের আক্রমণে ইসরায়েলের যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেই ক্ষয়ক্ষতিগুলোর একেবারে পুরোপুরি পরিমাণ হয়তো এখনই সামনে নিয়ে আসা সম্ভব না। কিন্তু সারা দিনে ইসরায়েল থেকে যে সমস্ত ভিডিও ফুটেজ এসেছে, সেসব ভিডিও ফুটেজে দেখা যায় এবং বোঝা যায় যে ইসরায়েলে এর আগের বারে ইরান যে আক্রমণ করেছিল তার চেয়ে অনেক বেশি, অনেক কড়াভাবে, অনেক শক্তিশালী আক্রমণ এবারে ইরান করেছে। এখন এই ইরানের আক্রমণে ইসরায়েল যে পরিমাণ তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলে ধারণা করেছিল সে পরিমাণ পারেনি। এটা ইসরায়েলি গণমাধ্যম বলছে যে ইসরায়েলি গণমাধ্যম এই আক্রমণে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের সরকার, ইসরায়েলের সেনাবাহিনী এই আক্রমণের আগে যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনায় তারা প্রথম দিনের যদি পরিকল্পনা হিসাব করা হয় তারা সফল হয়নি। এটা হচ্ছে ইসরায়েলি গণমাধ্যমের মন্তব্য। কিরকম সফল হয়নি? এই আক্রমণের আগে ইসরায়েলের পরিকল্পনা ছিল যে প্রথম দিনে এমনভাবে টার্গেট করবে যে ইরানের ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে যারা আছে, কি বলে, রাষ্ট্রপতি থেকে শুরু করে, সেনাপ্রধান থেকে শুরু করে, বিপ্লবী গার্ডের প্রধান থেকে শুরু করে যারা আছে, এদের অনেকেই হচ্ছে মেরে ফেলবে। সহজ কথা, যেটা এটা ছিল তাদের টার্গেট। এবার সেটার জন্য একদিকে ইসরায়েল এবং আমেরিকা বিমান হামলা চালাবে, অন্যদিকে ইরানের ভিতরে থাকা মোসাদের এজেন্টরা সেখানে গুপ্ত আক্রমণ চালাবে তাদের উপরে। এটা ছিল তাদের টার্গেট এবং সেটা চালিয়েছিল। কিন্তু সেই গুপ্ত আক্রমণে
এবং একই সাথে মিসাইল আক্রমণে তারা তাদের টার্গেট ফুলফিল করতে পারেনি, কাউকে এখন পর্যন্ত হত্যা করার দাবিও তারা করতে পারেনি বা নিশ্চয়তাও তারা দিতে পারেনি। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে ইরান যে পাল্টা আক্রমণ করবে, সেই পাল্টা আক্রমণ এর আগের বারগুলোতে যেভাবে ঠেকিয়ে দিয়েছিল ইসরায়েল, যে ইসরায়েলের তেমন কোনো বড় কোনো স্থাপনায় আঘাত হানবে না, প্রথম কয়েক ঘন্টা কোনো আক্রমণই হবে না বা সবগুলোই ফেরত বিফলে যাবে, সবগুলোই তারা ঠেকিয়ে দিবে, সেই পরিকল্পনাও সফল হয়নি। কারণ হচ্ছে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং হাইফা সহ অনেকগুলো শহরে ইরানের মিসাইল আঘাত করেছে এবং তেল আবিব সহ হাইফা শহর সহ অনেক জায়গায় এই ইরানের মিসাইলের আঘাতে ব্যাপক পরিমাণে এলাকা নিয়ে আগুন জ্বলতে দেখা গেছে। সুতরাং এই যে জায়গাটা, যে আয়রন ডোম, তারপরে হচ্ছে আমেরিকার কয়েক লেয়ারের যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এরো প্রতিরক্ষা ব্যবস্থা, সিলিং প্রতিরক্ষা ব্যবস্থা, আরো আমেরিকার প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা, সেগুলো যে অপ্রতিরোধ্য না এবং সেগুলো ভেদ করে যে ইরানের মিসাইলগুলো আঘাত হানতে পারে, সেটা এবার একেবারে দিনের আলোতে স্পষ্ট হয়েছে। একইভাবে শুধু ইসরায়েলে না, কাতার, দুবাই, দোহা, আরব আমিরাতের আবুধাবি, সৌদি আরবের রিয়াদ, বাহরাইনের মানামা সহ মোটামুটি এই অঞ্চলে যতগুলো দেশ ছিল সবগুলো দেশই আমেরিকার সামরিক ঘাঁটি এবং এগুলোর আশেপাশে ইরানের হামলায় ইরানের মিসাইল আঘাত হেনেছে। অর্থাৎ মিসাইল ঠেকানোর জন্য তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের মিসাইল এগুলোতে সফলভাবে আঘাত হেনেছে। এখন এই পরিস্থিতিতে কি হবে এটার পরে? ইসরায়েল এবং আমেরিকা বলছে, আমেরিকার প্রেসিডেন্ট বলছে যে এই আক্রমণ আমরা দরকার হলে দীর্ঘায়িত করব, এই আক্রমণে আমাদের কিছু সৈন্য মারা যাবে। এটা আমেরিকার রাষ্ট্রপতি বলছে, সে স্বীকার করছে যে আমাদের কিছু সৈন্য হয়তো মারা যাবে, একটু দীর্ঘায়িত করা লাগতে পারে। একটু দীর্ঘায়িত বলতে তারা তাদের কথা অনুযায়ী যে 1-2 সপ্তাহ হয়তো লাগতে পারে, এটা হচ্ছে তাদের কথা। ইসরায়েলের কথা এরকম যে 1-2 সপ্তাহের মধ্যে আমরা ইরানকে মোটামুটি তছনছ করে দেবো, ব্যাস এরপরে হচ্ছে সুন্দর করে আমরা ঘরে উঠে যাব, একেবারে দুধে ধোয়া তুলসী পাতা। কিন্তু এখন যে পরিস্থিতি, প্রথম দিনের যে অবস্থা, তাতে কিন্তু আমরা বলতে পারি যে দুই পক্ষই সমান সমানে যাচ্ছে, দুই পক্ষই সমান সমানে যাচ্ছে। এখন ইরানের হাতের যে মোক্ষম অস্ত্র, যেটা সে সর্বশেষ ব্যবহার করতে পারে বলে আমরা ধারণা করেছিলাম, সেটা হচ্ছে এই হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। হরমুজ প্রণালী বলতে আমরা কোন জায়গাটুকুকে বুঝাই? এখানে এই যে সাগর, এই সাগরের এই যে একেবারে চিকন যে জায়গাটা, এই চিকন জায়গাটাই হচ্ছে মূলত হরমুজ প্রণালী। এই জায়গাটার এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব হচ্ছে 32 থেকে 33 কিলোমিটার। এই 32-33 কিলোমিটার জায়গা এইখান দিয়ে আসতে হয় হচ্ছে পারস্য উপসাগর থেকে সব ধরনের তেল গ্যাস। পারস্য উপসাগর থেকে তেল গ্যাস নিয়ে আসে কোন দেশ থেকে তেল গ্যাস নিয়ে আসা হয়? পারস্য উপসাগরের আশেপাশে কি কি দেশ আছে? পারস্য উপসাগরের আশেপাশে আছে হচ্ছে কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের একটা অংশ, আর হচ্ছে ওইদিকে ইরাক, ইরান। এখন এই যে পার্সিয়ান গালফ যে এরিয়াটা, এই পার্সিয়ান গালফ থেকে আমরা জানি যে এই পার্সিয়ান গালফের এই জায়গা থেকে যে পরিমাণ তেল গ্যাস যায়, সেটা বিশ্বের মোট তেল গ্যাসের প্রায় 20 থেকে 30%, মানে 5 ভাগের 1 ভাগ শুধুমাত্র এই জায়গা থেকে যায়। কোন জায়গা দিয়ে যায়? সেটা যায় হচ্ছে এই যে হরমুজ প্রণালী দিয়ে। এই হরমুজ প্রণালী দিয়ে যে তেল গ্যাস যায়, সেটা বিশ্বের প্রয়োজনীয় বা বিশ্বে যে বাণিজ্যিকভাবে যে তেল গ্যাস ব্যবহার করা হয় তার প্রায় 4 ভাগ থেকে 5 ভাগের 1 ভাগ। এই 5 ভাগের 1 ভাগ তেল গ্যাসকে বন্ধ করে দেওয়ার জন্য ইরান বলছে যে আমি এই হরমুজ প্রণালী এখান থেকে বন্ধ করে দিলাম, তুমি এই দিক থেকে এই দিকে যেতে পারবে না, আর হচ্ছে এই দিক থেকেও এদিকে আসতে পারবে না। এখন এই হরমুজ প্রণালী বন্ধ করে দিলে যেটা হবে, সেটা হচ্ছে এখান থেকে কোনো পণ্যবাহী জাহাজ
বের হতে পারবে না। আর যদি কোনো পণ্যবাহী জাহাজ বের হতে না পারে, তাহলে এই যে বিশ্বে যে পরিমাণ তেল গ্যাস প্রতিদিন ব্যবহার হয় তার যদি 1/5 বের হতে না পারে, তাহলে তেল গ্যাসের দাম আগামী সোমবার থেকে দেখা যাবে যে হু হু করে বাড়বে, হু হু করে বাড়বে। আর হু করে বাড়লে যেটা হবে সেটা হচ্ছে বিশ্বের বড় বড় যত অর্থনীতি আছে, যেই সমস্ত দেশ আছে যারা তেল গ্যাসের উপরে নির্ভর করে তাদের অর্থনীতিকে সচল রাখে এবং আরো বড় করে, সেই সমস্ত দেশ সবচেয়ে বেশি ধাক্কাটা খাবে। সেই সমস্ত দেশ কারা? আমেরিকা, চীন এবং ইউরোপের দেশগুলো, এরা সবচেয়ে বড় ধাক্কা খাবে। অন্য দেশগুলো ধাক্কা খাবে না, অবশ্যই অন্য দেশও ধাক্কা খাবে, অন্য দেশগুলো ধাক্কা খাবে, কিন্তু বড় ধাক্কাটা আসবে হচ্ছে এই বড় দেশগুলোতে। এখন ইরান এই হরমুজ প্রণালী কিভাবে বন্ধ করবে, কিভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে? ইরানের বিপ্লবী গার্ড বলেছে, বিপ্লবী গার্ড এখানে থাকা এই পারস্য উপসাগরে থাকা সব নৌযানকে তারা বার্তা পাঠিয়েছে, নৌযানের কাছে বার্তা পাঠিয়েছে যে আমি এই হরমুজ প্রণালী বন্ধ করে দিলাম, তোমরা এই হরমুজ প্রণালী ব্যবহার করবে না, এটা এখন আমাদের যুদ্ধের ময়দানের মধ্যে পড়েছে, এটা এখন ডেঞ্জার একটা জোন, এটা ভয়ঙ্কর একটা জোন, এই জোনে এই এলাকায় তোমরা আসবা না। এখন এই এলাকা এভাবেই হচ্ছে বন্ধ করে দেওয়া, মানে বিষয়টা এরকম না যে হচ্ছে এখানে সে একটা শিকল টেনে দিল আর বন্ধ করে দিল, এভাবে ঘোষণা দিয়ে বন্ধ করে দেয়। এখন এই এলাকায় যদি এই বন্ধ উপেক্ষা করেও যদি কোনো দেশের জাহাজ আসে এবং সেই জাহাজে যদি আক্রমণ করে ইরানের বিপ্লবী গার্ড, তখন বোঝা যাবে যে হ্যাঁ আসলেই বন্ধ করছে। এবং তখন যেটা হবে যে এই জাহাজের গতিবিধি লক্ষ্য করে এই অঞ্চলে থাকা অন্য জাহাজগুলো সিদ্ধান্ত নেবে যে না, আমি তাহলে এখান থেকে যাব না। তো এভাবে যদি 1 মাস হরমুজ প্রণালী বন্ধ থাকে, তাহলে কি হবে? 1 মাস পরে, 1 মাস পরে দেখা যাবে যে বিশ্বের অর্থনীতি এমন একটা মানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে যেখান থেকে সবগুলো দেশ ভুক্তভোগী হবে। ইরান এটা করতে যাচ্ছে। ব্রিটেনের এই যে আন্তর্জাতিক নৌ বা সমুদ্র পরিবহন সংস্থা, সেখানে ব্রিটেন হচ্ছে গুরুত্বপূর্ণ একটা দেশ। ব্রিটেন এই ধরনের বার্তাগুলো সবার আগে পায়। ব্রিটেনের কাছে যে বার্তা এসেছে, ব্রিটেন বলছে যে ইরানের বিপ্লবী গার্ড এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে, সুতরাং এই বার্তাটা এখন সব ধরনের পণ্যবাহী জাহাজের কাছে গেছে। আর এই পণ্যবাহী জাহাজগুলো বর্তমানে যুদ্ধের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তারা এই ধরনের রিস্ক নিয়ে সামনে যাবে বলে মনে হয় না, কারণ বর্তমান এই যুদ্ধের পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সবগুলো দেশ সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে, সব ধরনের বিমান চলাচল। কারণ আকাশে এখন উড়ছে শুধু মিসাইল আর ড্রোন আর যুদ্ধ বিমান পুরো মধ্যপ্রাচ্যের আকাশে। সুতরাং সেই মিসাইল, ড্রোন আর যুদ্ধ বিমানের মধ্য দিয়ে আপনি বেসামরিক বিমান বা যাত্রীবাহী বিমান পরিবহন করা বিশাল একটা সাহসের বা দুঃসাহসের ব্যাপার। সেই দুঃসাহস কেউ দেখাতেও যাবে না, আর এই বিমানগুলোতে যে যাত্রীরা উঠবে তারাও সেই দুঃসাহস দেখাবে না। সুতরাং এই সমস্ত দেশ এই বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এজন্য যারা উমরায় যাবেন তাদের, বা সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাই, শারজা, এগুলোতে যারা যাবেন তারা অবশ্যই আপনাদের ফ্লাইট শিডিউলগুলো ভালো করে দেখে নেন। ওই সমস্ত বিমান কোম্পানিগুলোর মেসেজ, কোম্পানিগুলোর ওয়েবসাইটগুলো দেখেন, সোশ্যাল মিডিয়াগুলো দেখেন যে তারা কতদিন পর্যন্ত বিমান বন্ধ রেখেছে, বিমান চলাচল। তো যেটা বলেছিলাম যে বিমান চলাচল যেহেতু বন্ধ, সেহেতু এই বেসামরিক জাহাজগুলো, পণ্যবাহী জাহাজগুলো এখান থেকে চলাচল করার সাহস করবে না। তবে এই হরমুজ প্রণালী বন্ধ করা নিয়ে বা হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে এখানে আমেরিকা এবং ব্রিটেনের জাহাজ টাহাজ এগুলো হচ্ছে এই অঞ্চলেতে এমনিতেই আছে, তারা এখানে একটা মানে শোডাউন করবে, এটা বোঝা যায়। তো আজকে সন্ধ্যার লাইভে বলেছিলাম যে ব্রিটেনের পক্ষ থেকে বিবিসি দাবি করেছিল যে ব্রিটেন সরকার এই আক্রমণে নাই, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি ওপেনলি ঘোষণা দিয়েছেন যে ব্রিটিশ যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, ব্রিটিশ সৈন্যরা এই আক্রমণের শুরু থেকেই আছে এবং আমেরিকা ইসরায়েলের সাথে একত্রে ইরানের বিরুদ্ধে তারা লড়াই করছে বা ইরানে আক্রমণ করছে। গেল এটা। ব্রিটেন, কানাডা, আমেরিকা, ইসরায়েল, এই 4টা দেশ মোটামুটি এখন নিশ্চিত যে এরা এই আক্রমণে, ইরানের আক্রমণে আছে। আরো অনেকগুলো দেশ স্পষ্ট হবে তারা এই আক্রমণে আছে না আছে, যেমন তার মধ্যে একটা হচ্ছে অস্ট্রেলিয়া আর একটা হচ্ছে নিউজিল্যান্ড, কারণ এরা ওই যে শয়তানের 5 চোখ, এই শয়তানের 5 চোখ তো সব জায়গায় থাকে, সুতরাং তারা এখানে থাকবে। কিন্তু এর বাইরে যে ইউরোপের দেশগুলো, যেমন ধরেন ফ্রান্স, তারপরে হচ্ছে ইটালি, এরপরে জার্মানি, তারপরে
স্পেন, এরপরে ইউরোপের আরো যে 2-4টা ছোট ছোট দেশ আছে সামরিক শক্তির, সেই দেশগুলো তারা আসলে এটার সাথে যুক্ত এখনো আছে কিনা স্পষ্ট না। এটা দেখতে হবে, এটা দেখলে বোঝা যাবে যে এটা আসলে পুরোপুরি পশ্চিমা জোট ইরানের উপরে ঝাঁপিয়ে পড়েছে কিনা। কিন্তু পশ্চিমা জোটের তো দরকারই নেই আসলে, কারণ ইরানের আশেপাশে থাকা যেই সমস্ত মুসলিম দেশগুলো আছে তারা সবগুলোই ইরানের বিরুদ্ধে এই আক্রমণে ইসরায়েলের সাথে একত্রে আছে। ইরানের আশেপাশের মোটামুটি সবগুলো দেশেরই সামরিক ঘাঁটি ব্যবহার করে আমেরিকা আক্রমণ চালিয়েছে, সুতরাং সেই দেশগুলো আছে। এখন এই যে হরমুজ প্রণালী নিয়ে কথা বলেছিলাম, হরমুজ প্রণালী দিয়ে প্রত্যেক দিন গড়ে 2.3 মিলিয়ন ব্যারেল তেল সাপ্লাই হয়, এখান থেকে যায়। প্রত্যেক দিন গড়ে 290 মিলিয়ন ঘনমিটার এলএনজি গ্যাস যায়। এখান থেকে এই হরমুজ প্রণালীর মধ্য থেকে সারা বিশ্বে সাগর দিয়ে যেই সমস্ত তেল পরিবহন করা হয় তার 30% যায় হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে, আর সারা বিশ্বে যে এলএনজি পরিবহন হয় তার 20% যায় হরমুজ প্রণালী দিয়ে। কত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা এটা। এখন ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মাধ্যমে কি করেছে, এখানে বলা যায় যে আসলে তেলের এই যে পাইপটা বন্ধ করে দিয়েছে। এখন এই হরমুজ প্রণালী বন্ধ নিয়ে আস্তে আস্তে আরো হয়তো খবর আসবে। তারপরে ইরানের উপরে এই যে আক্রমণ, পাল্টা আক্রমণ, আজকে সারাদিন আক্রমণ চলেছে, রাত্রে এখনো চলেছে। এই মুহূর্তে বাহরাইনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানছে, রাত্র হয়ে গেছে, এখন সেখানে বিভিন্ন ধরনের আঘাত হানছে। বাহরাইনের বিভিন্ন এলাকাতে ইরানের ড্রোন আক্রমণ চালাচ্ছে, বিভিন্ন অ্যাপার্টমেন্টে ইরানের ড্রোন, ইরানের কামিকাজের ড্রোন বা কি বলে এটাকে, আত্মঘাতী ড্রোন, এগুলো আঘাত হানছে। আমেরিকা আবার এইদিকে এবার বলছে যে এই প্রথম আমেরিকা আত্মঘাতী ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে। আত্মঘাতী ড্রোন শব্দটা আমেরিকা ব্যবহার করেনি, কামিকাজে ড্রোন শব্দটা ব্যবহার করে। তারা বলছে ওয়ান ওয়ে ড্রোন, মানে যেই ড্রোন পাঠায় আর ফিরে আসে না, এরকম ড্রোন দিয়ে তারা আক্রমণ করেছে, এটা বলছে। বাহরাইনে মার্কিন নৌঘাটির প্রধান যে সদর দপ্তর, সেখানে আবার আজকে সন্ধ্যায় ইরানের এই শাহেদ ড্রোন আঘাত এনেছে, এরকম খবর এসেছে। ইরানের জানজান নামক স্থানে ইসরায়েলি মিসাইল আঘাত এনেছে ইরানের জানজান নামক স্থানে। সেখানে ব্যাপক পরিমাণে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে, ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরোচ্ছে, এরকম দেখা গেছে। হরমুজ প্রণালীতে যে ঘোষণা দিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড, হরমুজ প্রণালী যে বন্ধ করে দিয়েছে, সেটার পরে আন্তর্জাতিক এই যে বাণিজ্য জাহাজ চলাচল তাদের পথ নির্দেশন করে বা তাদের পথগুলোকে দেখায়, এরকম যে সমস্ত ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দেখা গেছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরে সব জাহাজগুলো হরমুজ প্রণালীর মধ্যে আটকা পড়ে আছে, এর বাইরে যাচ্ছে না জাহাজগুলো। কিছু জাহাজ আবার ফেরত আসছে, এটাও দেখা যাচ্ছে এই ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরে আন্তর্জাতিক এরকম একটা ম্যাপে। এই ম্যাপে দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ সামনে বাড়ছে না। একই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা এই তথ্যগুলোর আরো বিস্তারিত পাবেন। টেলিগ্রাম চ্যানেল যারা ফলো করছেন তারা তো পাচ্ছেন প্রতিনিয়ত, আর যারা ফলো করছেন না তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা টেলিগ্রাম চ্যানেলটি ফলো করেন। বাহরাইনের রাজধানী মানামায় একটা বহুতল ভবনে ইরানি আত্মঘাতী ড্রোন হামলার পর ওই ভবনে আগুন ধরে যায়। সেই ভিডিও আমরা শেয়ার করেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। ইরানের এই যে জানজান শহর, উত্তর পশ্চিমের জানজান শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রর যে অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার যে জায়গা, সেরকম জায়গায় ইসরায়েল হামলা চালিয়েছে এবং সেখানে ব্যাপক পরিমাণে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। বিভিন্ন দেশে টেলিগ্রাম চালাতে সমস্যা হচ্ছে, টেলিগ্রামের অ্যাক্সেস স্লো করে দেওয়া হয়েছে, এরকম কিছু খবর হয়তো আপনারা দেখছেন। আমাদের অনেক দর্শক টেলিগ্রাম ঠিকমতো চালাতেও পারছে না, সেই সমস্ত দর্শকদের জন্য বলছি। কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে যে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ইরানি মিসাইল, ডজন মিসাইল আকাশে উঠছে ইরান থেকে এবং বিভিন্ন দেশের আকাশসীমা পাড়ি দিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছে, এরকম ফুটেজও দেখা যাচ্ছে এখন গণমাধ্যমে।
এই যে আরেকটা ঘটনা, যে মার্কিন রণতরীগুলো, একটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, আর একটা মার্কিন রণতরী, এবং এই রণতরীর সাথে সাথে যে এই রণতরীর সাথে সাথে যে আরো অনেকগুলো জাহাজ আছে, সেই জাহাজগুলো ইরানের আশেপাশে ওমানের কাছে অবস্থান করছে, সেগুলোতে ইরান আক্রমণ করছে কিনা এই প্রশ্ন অনেক দর্শকের। সেগুলোতে এখনো পর্যন্ত আক্রমণের খবর আমরা পাইনি। আল জাজিরাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে যুক্তরাষ্ট্র কূটনীতির পথের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং কূটনীতিকে যুক্তরাষ্ট্র কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না। কিছু কিছু ছবিতে, গাজা উপত্যকা থেকে তোলা কিছু ছবিতে দেখা যাচ্ছে যে ইরানি অনেকগুলো মিসাইল একত্রে আছড়ে পড়ছে ইসরায়েলের উপরে, এরকম কিছু ছবি গাজা উপত্যকা থেকে দেখা যাচ্ছে। গাজা উপত্যকা থেকে তোলা আরো অনেক ফুটেজে দেখা যাচ্ছে যে ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের মিসাইল আক্রমণের পরে সেগুলোতে আগুন ধরে গিয়েছে। কুয়েতের বিমানবন্দরের একটা টার্মিনালে ইরানি ড্রোনের আঘাতের ফুটেজ দেখা গিয়েছে কিছুক্ষণ আগে। ইরানের তেহরান, বন্দর আব্বাস এবং ইস্পাহানে নতুন করে বিমান হামলা শুরু করেছে আজকে সন্ধ্যায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ওদিকে ইসরায়েল কিছু ফুটেজ শেয়ার করেছে, যে সমস্ত ফুটেজে ইসরায়েল দাবি করছে যে ইরানের সৈন্যরা ক্ষেপণাস্ত্র বা মিসাইল নিক্ষেপের আগে যে প্রস্তুতি নিতে যাচ্ছিল, সেই প্রস্তুতি নেওয়ার সময় ইরানি সৈন্যদের উপরে ইসরায়েল হামলা করেছে, সেরকম কিছু ফুটেজ ইসরায়েল শেয়ার করেছে। খামেনেইর মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা আছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের দাবি, সেই দাবিগুলো নাকচ করা হচ্ছে, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলি যে এখনো পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য নাই, সুতরাং আমরা বলতে পারি যে এখনো পর্যন্ত তিনি জীবিত এবং সুস্থ আছেন। ইরানের একটা স্কুলে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ হামলা চালিয়েছিল, তাতে কমপক্ষে 85 জন ছাত্রী নিহত এবং 92 জন আহত হয়েছে।